নমস্কার, রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প সমরেশ বসুর লেখা অদৃশ্য মানুষের হাতছানি। গল্প পাঠে আমি সুদীপ্ত। সেবার গোকুল বাবা মায়ের সঙ্গে গেছিল দার্জিলিংয়ে, মাত্র বছর দুয়েক আগে। এর আগেও গোকুল দার্জিলিং গেছে। তখন যে ঘটনা ঘটেছিল তা এতদিনে সবাই জেনেও গেছে। 2 বছর আগের ঘটনাটা ছিল সম্পূর্ণ অন্যরকম। সে ঘটনা লোকজনের মধ্যে জানাজানি হয়নি, কোনো রকম হইচইও হয়নি। সেজন্যই ঘটনার কথা সাধারণ লোকে কিছু জানতে পারেনি। ঘটনাটা একরকম ভুতুড়ে ঘটনা বললেই চলে। সেবার দার্জিলিংয়ে যাওয়ার আগে থেকে কোনো কথা ছিল না। পুজোর ছুটিতে কোথাও যাওয়া হবে না সেটা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু শেষ মুহূর্তে পুজোর ছুটির মাত্র দিন 7 বাকি থাকতে হঠাৎ একটা নিমন্ত্রণ জুটে গিয়েছিল। বাবার এক বন্ধু, হাইকোর্টে তিনি একজন ব্যারিস্টার, বাবারই বয়সী। ভদ্রলোকের নাম নীলমাধব বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে ম্যালের আগে একটু নিচেই, হাসপাতালের খুব কাছেই তার পিতামহের আমলের একটি বাড়ি ছিল। নীলমাধববাবুর বাবাও ছিলেন তার পিতার একমাত্র পুত্র। নীলমাধববাবু নিজেও তার বাবার একমাত্র ছেলে। সেই সূত্রেই দার্জিলিংয়ে বাড়িটি তিনি পেয়েছিলেন। গোকুল শুনেছে বাবার সেই ব্যারিস্টার বন্ধু নীলমাধব বন্দ্যোপাধ্যায় নাকি অনেকবার বাবাকে সপরিবারে দার্জিলিংয়ে তার বাড়িতে নিমন্ত্রণ করেছেন। বাবা সময় করে উঠতে পারেননি। বছর দুয়েক আগে বাবা সেবার অফিসের কাজে বিশেষ ব্যস্ত থাকায় ছুটি নিতে পারেননি। সেজন্য পুজোর পরে অফিস থেকে ছুটি পেতে তারও অসুবিধা ছিল না। আর তার ব্যারিস্টার বন্ধুর তখনও হাইকোর্ট বন্ধ। তিনি বাবাকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন। পুজো ছুটির পরেই সাধারণত বাৎসরিক পরীক্ষার সময় ঘনিয়ে আসে। সেজন্য মা গোকুলের পড়ার ব্যাপারে প্রথমে একটু আপত্তি তুলেছিলেন। শেষ পর্যন্ত নীলমাধববাবু মাকে বলে রাজি করিয়েছিলেন। আর তিনি মাকে রাজি করিয়েই বাবার সম্মতি পেয়ে নিজের থেকেই বাগডোগরা পর্যন্ত প্লেনের টিকিট কেটেছিলেন। বাবা ট্রেনেই যাবেন বলে স্থির করে রেখেছিলেন, আর সেই মতো ব্যবস্থাও করেছিলেন। কিন্তু নীলমাধববাবু বাবাকে বলেছিলেন, পুজোর ছুটিটা এখনো রয়েছে বলে ট্রেনের টিকিট পাওয়া একটু মুশকিল আছে, তাই আমি প্লেনের টিকিটই কেটেছি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমরা দার্জিলিং পৌঁছে যাব। বাবা বাধ্য হয়েই প্লেনে যেতে রাজি হয়েছিলেন। তার বন্ধুকে গোকুলের হাফ টিকিট নিয়ে 2.5টি টিকিটের টাকা দিতে গিয়েছিলেন। নীলমাধববাবু তাতে মনে খুবই দুঃখ পেয়েছিলেন। বলেছিলেন, সমীরেশ, তোমার জন্য আমি টিকিট কেটেছি, তার জন্য তুমি আমাকে টাকা দেবে, আর সে টাকা আমি নেব, তুমি তা ভাবতে পারলে? বাবা তবুও তার বন্ধুকে টাকাটা দেবার চেষ্টা করেছিলেন। নীলমাধববাবু টাকাটা নেননি। অবশ্য নীলমাধববাবু খুবই বড় লোক আর বাবার ছেলেবেলারই বন্ধু। গোকুলকে বলা হয়েছিল ও যেন নীলমাধব বন্দ্যোপাধ্যায়কে ব্যানার্জি কাকা বলে ডাকে। গোকুল তারপর শুনেছিল নীলমাধব কাকা বিয়ে করেছিলেন, কিন্তু কাকিমা বেশি দিন বাঁচেননি। তিনি আর বিয়ে করেননি। তার কোনো ছেলে মেয়েও ছিল না। অথচ লোকজন নিয়ে থাকতে ভালোবাসেন। গোকুলের সঙ্গে পরিচয় হয়ে যাবার পরেই দুজনের মধ্যে খুব ভাবযুক্ত হয়ে গিয়েছিল। ব্যানার্জি কাকার সব ব্যবস্থাই করা ছিল। দমদম থেকে বাগডোগরায় প্লেন যেতে সময় লেগেছিল মাত্র 40 মিনিট। বাগডোগরায় ব্যানার্জি কাকা খবর দিয়ে আগেই একটা গাড়ি রেখে দিয়েছিলেন। তখন বেলা 10টায় দমদম থেকে বাগডোগরার প্লেন উঠত। বেলা 1টাতেই গোকুলরা দার্জিলিং পৌঁছে গেছিল। ট্রেনে করে যাবার মধ্যে দুরকম আনন্দ আছে। দিনের বেলা গেলে মাঠঘাট, গ্রাম, নদী, অনেক দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। আর রাত্রের গাড়িতে গেলে তারও একটা মজা আছে। গোকুলের ট্রেনে ঘুম এলেও বেশিক্ষণ ঘুমাতে পারে না। মাঝে মাঝেই ঘুম ভেঙে যায়, আর জেগে উঠে হঠাৎ মনে করতে পারে না ও কোথায় আছে। তারপর ট্রেনের শব্দে আর ঝাঁকুনিতে টের পায় ও চলেছে রাত্রের রেলগাড়িতে। টের পেয়েই আবার শুয়ে পড়ে। আবার ঘুম ভেঙে যায়, যেন একটা স্বপ্নের খেলার মধ্যে দিয়ে ভোরের আলোয় হঠাৎ এক নতুন দেশের ছবি চোখের সামনে ভেসে ওঠে। ট্রেনে যাবার সেই ভালো লাগা একরকম, প্লেনে যাবার মজা আরেক রকম। সেবারই অবশ্য গোকুলের প্রথম প্লেনে ওরা ছিল না। আগেও প্লেনে উড়েছে, পরেও বেশ কয়েকবার উড়েছে। প্লেনে জানলার ধারে বসে যেতে পারলে নিচের অনেক কিছুই দেখা যায়। তার মধ্যেও একটা মজা আর উত্তেজনা আছে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে নদী, জঙ্গল, চাষের মাঠ, রেললাইনের ওপর দিয়ে চলা ট্রেন, রাস্তার ওপর দিয়ে ছোটা মোটর গাড়ি, সবই খুব ছোট আকারে দেখা যায়। গ্রামের পরে হঠাৎ কোনো শহর বা কারখানা এলেও চোখে পড়ে। আবার প্লেন যখন কাত হয়ে যায় তখন মনে হয় একদিকে নিচের ভূমি একদম আবছা হয়ে যায়,
উল্টো দিকে জানলায় চোখ পড়লে নিচের আরেক দৃশ্য। বড় নদীগুলোকে দেখায় যেন বিরাট আঁকাবাঁকা অজগরের মতো। সেই অজগরের বুকে খুব ছোট পুতুলের মতো নৌকাও ভাসতে দেখা যায়। কোনো কোনো জায়গায় নদী এত চওড়া বহুদূর পর্যন্ত তার বালির চড়া দেখা যায়, আর ছোট নদীগুলো ছোট সাপের মতো দেখায়। সেবার ব্যানার্জি কাকার সঙ্গে অক্টোবর মাসের একেবারে শেষ দিকে যাওয়া হয়েছিল। আকাশ এত পরিষ্কার ছিল, বাগডোগরায় নামার আগেই বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা গেছিল। প্লেনে যাবার মজাটা হলো অনেকটা পথ আকাশের ওপর দিয়ে উড়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। দার্জিলিং মেলে যেতে হলে সন্ধ্যা রাত্রি থেকে শিলিগুড়ি পৌঁছাতেই সকাল হয়ে যায়। তারপর গাড়িতে দার্জিলিং পৌঁছানো। অবশ্য দার্জিলিংয়ের টয় ট্রেনে গোগল চেপেছে। জিপ বা মোটর গাড়িতে যাওয়ার চেয়ে ওতেই আনন্দ বেশি, তবে টয় ট্রেনে যেতে সময় বেশি লেগে যায়। 2 বছর আগে ব্যানার্জি কাকার সঙ্গে কলকাতার বাড়ি থেকে সকাল 8:30টায় গাড়িতে বেরিয়ে প্লেনে উড়ে বাগডোগরা থেকে দার্জিলিং পৌঁছেছিল বেলা 1টায়। মেলের বাঁপাশ দিয়ে ঘুরে গাড়ি হাসপাতালের দিকে গেছে। হাসপাতালের সামনে থেকেই একটা প্রায় 20 গজ চওড়া রাস্তা সোজা ব্যানার্জি কাকার বাড়ির গেটের সামনে পৌঁছে গেছিল। গেটটা খোলাই ছিল, আরেকজন নেপালি মহিলা দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়েছিলেন। গাড়িটা সোজা শান বাঁধানো চত্বরে ঢুকে গেছিল। ব্যানার্জি কাকা গাড়ির সামনের আসনে বসেছিলেন। দরজা খুলে নামতেই নেপালি মহিলা কপালে দুহাত ঠেকিয়ে নমস্কার করে কি যেন বললেন। গোগলদের জানলার কাচ তোলা ছিল, তাড়াতাড়ি কাচ নামিয়ে দিয়েছিল। ব্যানার্জি কাকাও কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে যে ভাষায় নেপালি মহিলার সঙ্গে কথা বলছিলেন গোগল তার বিন্দু বিসর্গও বুঝতে পারেনি। বাবা বলেছিলেন ব্যানার্জি কাকা নাকি নেপালি ভাষাতেই মহিলার সঙ্গে কথা বলেছিলেন। গোগল বাবা মায়ের সঙ্গে গাড়ি থেকে নেমেছিল। অক্টোবর মাসের শেষ দিকে পাহাড়ের নিচে তখনও গরম ছিল, কিন্তু মা আগে থেকেই সকলের জন্য গরম জামা আর শাল বের করে রেখেছিলেন। গাড়ির কাচ বন্ধ থাকলেও কাশিয়ানা আসার আগে থেকেই গোগল একটা ফুলহাতা সোয়েটার গায়ে দিয়েছিল। দার্জিলিংয়ে পৌঁছে ওর আর তেমন শীত করেনি। রোদ ছিল বেশ ঝকঝকে, আকাশ ছিল নীল। ব্যানার্জি কাকার বাড়িতে ঢোকার সামনে বাঁধানো চত্বরটা বেশ বড়। সামনেই কাচের মস্ত বড় দরজায় অনেকটা আয়নার মতোই গোগলরা নিজেদের দেখতে পাচ্ছিল। ওটাই ছিল বাড়ির ভেতরে ঢুকবার দরজা। ঢুকবার দরজার পাশেই ছিল আরেকটা ঘর। কাঠের দেয়ালে সেই ঘরটার দরজা ছিল খোলা। ভেতরে দেখা যাচ্ছিল একটা টেবিল ঘিরে কয়েকটা চেয়ার, কিন্তু লোকজন কেউ ছিল না। একটা জানলার কাচের পাল্লা ছিল বন্ধ। বাঁধানো চত্বরের সামনে লোহার রেলিং দিয়ে ঘেরা ছিল। রেলিংয়ের ওপারে কোনো ঘর বা চালের মাথা উঁচিয়ে ছিল না। চত্বরে দাঁড়িয়ে নিচে বেশ কিছু ছবির মতো দেখতে সুন্দর বাড়ির ওপারে বড় আর চওড়া কাঠ রোডের ওপর দিয়ে গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছিল। তার উপরেও নানা গাছপালা, বাড়ি ঘর, গাড়ি চলছিল, আর মাথার ওপরে নীল আকাশ। ব্যানার্জি কাকার বাড়িটার পেছনে পাহাড়ের ধাপে ধাপে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছিল, আর সেই সব বাড়ির পাশ দিয়ে ছোট সরু রাস্তা উঠে গেছে। প্রথমে মনে হয়েছিল ব্যানার্জি কাকার বাড়িটা যেন ঘিঞ্জির মধ্যে, কিন্তু চত্বরে দাঁড়িয়ে রেলিংয়ের দিকে তাকালেই কাঠরোড, গাড়ি ঘোড়া, বাজারে কিছু অংশ, লোকজনের যাতায়াত সবসময়ই দেখা যেত। তাছাড়া রাস্তার ওপারে পাহাড়ে গাছপালা, বাড়িঘর, ছোট রাস্তায় গাড়ি চলা, আর আকাশ একেবারে অবারিত। তবে হ্যাঁ, ওদিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবার কোনো আশা ছিল না। বাড়ির ভেতর চত্বরে গাড়ি ঢুকতেই নেপালি মহিলা গেটটা বন্ধ করে দিয়েছিলেন। ব্যানার্জি কাকা গোগল আর বাবা মায়ের সঙ্গে মহিলার পরিচয় করিয়ে দিয়েছিলেন। মহিলার বয়স মায়ের থেকে কিছু বেশি। তার ফর্সা রঙের মুখে বেশ কিছু রেখা পড়েছিল। তার ছোট চোখ দুটি ছিল কালো, আর মুখের হাসিটি ভারী ভদ্র আর সুন্দর। তিনি মায়ের মতোই শাড়ি পরেছিলেন, আর একটা নীল রঙের ফুলহাতা সোয়েটার ছিল তার গায়ে। তিনি বাবা মাকে কপালে দুহাত ঠেকিয়ে নমস্কার করেছিলেন। বাবা মাও তাকে নমস্কার জানিয়েছিলেন। তিনি বাংলায় বলেছিলেন, আসুন মিস্টার চ্যাটার্জি, মিসেস চ্যাটার্জি, বাড়ির ভেতর আসুন। মহিলার বাংলা কথা শুনে বাবা মা খুব অবাক হয়েছিলেন। গোগলও কম অবাক হয়নি, তবে তার বাংলা বলার মধ্যে উচ্চারণটা ছিল একটু অন্যরকম। ব্যানার্জি কাকা আবার নেপালি ভাষায় মহিলাকে কিছু বলেছিলেন। মহিলা পাশের কাঠের ছোট ঘরের দিকে একবার দেখে কি যেন জবাব দিয়েছিলেন। ব্যানার্জি কাকা তারপর মহিলাকে দেখিয়ে বাবা মাকে বলছিলেন, এই মহিলাকে আমি ময়াল দিদি বলে ডাকি। ময়লি মানে মেজো, তার মানে মেজ দিদি। তোমরাও ওকে মেজ দিদি বলেই ডাকতে পারো। মেজদি মেয়ে হলে কি হবে, তিনি একজন জবরদস্ত মহিলা, আর খুব বুদ্ধিও রাখেন। তার স্বামী ছিলেন মিলিটারিতে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় বার্মার কাছে জাপানিদের হাতে তিনি অনেক দিন বন্দী থাকেন। যুদ্ধের শেষে যখন ফিরে আসেন তখন তার শরীর খুব ভেঙে পড়েছিল। তখন তারা ম্যালের যেদিকে লেবং,
সেদিকে নিচের একটা বাড়িতে থাকতেন। আমার বাবা তাদের এ বাড়িতে নিয়ে আসেন। আর এ বাড়িতেই ময়লি দিদির স্বামী মারা যান। জাপানিদের হাতে বন্দী হবার আগে তিনি হাবিলদার পদে প্রমোশন পেয়েছিলেন। বন্দী না হলে বা অসুস্থ না হয়ে পড়লে তিনি হয়তো ক্যাপ্টেন বা মেজর হতেন, কিন্তু শেষ জীবন পর্যন্ত অসুস্থ সৈনিক হিসাবে তিনি কেবল পেনশনই পেতেন। ব্যানার্জি কাকা প্রথমে লক্ষ্য করেননি, তার কথা শুনতে শুনতে মৈলি দিদির মুখটা বিষণ্ণ হয়ে উঠেছিল, আরও চোখ দুটি হয়ে উঠেছিল ছলছলিয়ে। গোকুলের মা সেটা দেখতে পেয়ে বলেছিলেন, ব্যানার্জি ঠাকুরপো, এসব কথা আমরা পরে শুনব, এখন থাক। ব্যানার্জি কাকা তখনই ব্যাপারটা বুঝে নিয়েছিলেন, আর লজ্জা পেয়ে দুঃখের সঙ্গে মৈলি দিদিকে নেপালি ভাষায় কিছু বলেছিলেন। মৈলি দিদি তাড়াতাড়ি চোখ মুছে হেসে নেপালি ভাষায় কিছু বলে গোকুলকে কাছে টেনে নিয়েছিলেন। বলেছিলেন, মাস্টার চ্যাটার্জিকে আমি একটা কথাও বলিনি। তোমার জরুর খুব ভুক লেগেছে, চলো ভেতরে চলো, খাবার সব তৈরি আছে, কেবল গরম জলে সাবান দিয়ে হাত ধোবে আর ডাইনিং টেবিলে খেতে বসে যাবে। এই হলেন আমার মৈলি দিদি। ব্যানার্জি কাকা হেসে বাংলায় বলেছিলেন, মৈলি দিদির দুটি মেয়ে আছে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, তার নাম দুর্গা, আর ছোট মেয়ের নাম মায়া, তার এখনও বিয়ে হয়নি, তবে হতে আর বেশি দিন দেরিও নেই। দুর্গা আর মায়াও ময়লি দিদির সঙ্গে থাকে। দুর্গার বর প্রতাপ বাহাদুর বাজারের এক শেঠ মারোয়ারির দোকানে চাকরি করে। দুর্গার একটি ছেলে আছে। মায়া গত বছর স্কুল ফাইনাল পাশ করেছে। মৈলি দিদি আমাদের বাড়ির কেয়ারটেকার, তিনিই সব দেখাশোনা করেন। মৈলি দিদি না থাকলে আমাদের আর দার্জিলিং আসাই হতো না। মৈলি দিদি বাংলা কথা সবই বুঝতে পারছিলেন। লজ্জা পেয়ে হেসে বাংলায় বলেছিলেন, ব্যানার্জি ভাইয়া যাই বলুক, তিনি আমাকে প্রতি মাসে যা টাকা পাঠান তাতেই আমি সব করতে পারি। আমার সংসার আর মেয়েদের সব তিনিই দেখাশোনা করেন। চলুন ভিতরে চলুন, আপনারা নিচে থেকে ওপরে এসছেন, বাইরের রোদটা ভালো লাগলেও বেশি ঠান্ডা এখন লাগাবেন না। আপনাদের গরম জল রাখা আছে, আমি বলবো আজ আপনারা চান করবেন না, হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে। বেলাও হয়েছে, এখন দুপুরের খাবার সময়। আপনারা সবাই সকালবেলা কলকাতা থেকে কতটুকু আর খেয়ে এসেছেন? গোকুল বলে উঠল, আমরা গাড়িতে আস্তে আস্তে কমলা লেবু, বিস্কুট, চকোলেট আর গরম দুধ খেয়েছি। ব্যানার্জি কাকা কাচের দরজার কাছে গিয়ে দুধাপ সিঁড়ির ওপর উঠেছিলেন। কাছের বড় দরজাটা খুলে ধরে বলেছিলেন, সবাই ভেতরে চলে এসো। গোকুল তখন মাকে জিজ্ঞেস করছিল, মা, মৈলি দিদিকে আমি কি বলে ডাকবো? তুমি আমাকে মৈলি দিদি বলেই ডাকবে, নিজেই হেসে বলেছিলেন, আর গোকুলের গাল টিপে দিয়ে আদর করে বলেছিলেন, তুমি খুব মিষ্টি ছেলে, দিদিরা তোমাকে পেলে খুব আদর করবে। বাবা আর মা যখন কাচের দরজার ভেতর ঢুকছিলেন, গোকুলের চোখে পড়ল খুবই জরাজীর্ণ খাকি রঙের মিলিটারি পোশাক পরা রোগা লম্বা একজন দরজার অন্য পাশে দাঁড়িয়ে আছে। তার মাথায় একটা নেপালি কালো টুপি। চোখের কোল বসা লোকটার চোখ দুটো যেন বড় বেশি জলজল করছিল। নাকের নিচে দুদিকে ঝুলে পড়া একজোড়া গোঁফ। জরাজীর্ণ মিলিটারি পোশাকের মধ্যে খাকি রঙেরই ছেঁড়াখোড়া একটা ফুলহাতা উলের সোয়েটার পরা। হাতার বাইরে হাত দুটো ময়লা আর শীর্ণ। তার মুখেও যেন নানা রকমের হিজিবিজি দাগ, কিন্তু তার চোখ দুটো ভীষণ জলজল করছিল। গোকুলের দিকে একবার তাকাতেই ও চোখ সরিয়ে নিল। ওই চোখে চোখ রাখা যায় না। ব্যানার্জি কাকার ঠিক উল্টো দিকে সিঁড়ির ওপরে দরজার এক পাশে লোকটি দাঁড়িয়েছিল, দেখছিল ব্যানার্জি কাকাকে। কিন্তু ব্যানার্জি কাকা যেন তাকে দেখতেই পাচ্ছিলেন না, অথবা ইচ্ছে করেই তুচ্ছ তাচ্ছিল্য করে দেখছিলেন না। তিনি না হয় দেখছিলেন না, বাবা মাও কি লোকটাকে দেখতে পেলেন না? আশ্চর্য! জলজান্ত একটা লোক দরজার অন্য পাশে দাঁড়িয়ে আছে, বাবা মাকে জলজলে চোখে দেখছে, অথচ বাবা মা একবারও লোকটির দিকে মুখ ফিরিয়ে দেখলেন না। দরজার ভেতরে ঢুকে গেলেন। তারপর মৈলি আন্টি গোকুলের হাত ধরে সিঁড়ির ধাপে উঠলেন। লোকটির সঙ্গে গোকুলে চোখাচোখি হলো। আর আশ্চর্য, সেই জলজলে চোখে চাউনিটা কেমন নরম হয়ে গেল। ঝুলে পড়া গোফের দুপাশে একটু হাসি ফুটল। অথচ মৈলি আন্টি সেদিকে ফিরেও তাকালেন না, যেন দেখতেই পাচ্ছেন না। গোকুলকে নিয়ে ভেতরে ঢুকে গেলেন। তারপরেই ভেতরে ঢুকে এলেন ব্যানার্জি কাকা। কাঁচের বড় পাল্লা দরজাটা বন্ধ করে ভেতর থেকে ছিটকি নিয়ে এঁটে দিলেন। গোকুল পেছন ফিরে দেখল দরজার বাইরে তখন লোকটি দাঁড়িয়ে কাঁচের দরজা দিয়ে ভেতরের দিকে দেখছে। পেছন ফিরে দেখতে গিয়ে কাঠের মেঝের ওপর পাতা কার্পেটে গোকুল জুতো পায়ে হোঁচট খেল। মৈলি আন্টি বললেন, আহা, লাগেনি তো, কার্পেটের এই জায়গাটা একটু উঁচু হয়ে আছে। গোকুল তখনও পেছন ফিরে তাকিয়ে লোকটিকে দেখছিল, সেও গোকুলকেই দেখছিল। মৈলি আন্টি জিজ্ঞেস করলেন, তুমি বাইরে কি দেখছো? কিছু ফেলে এসেছো? না।
গোকুল মাথা নেড়ে দরজার বাইরে চোখের ইশারায় দেখিয়ে জিজ্ঞেস করল, ওখানে দরজার বাইরে একপাশে ও লোকটি কে দাঁড়িয়ে আছে? মৈলি আন্টির অবাক চোখে যেন হঠাৎ একটা ঝিলিক খেলে গেল। তিনি মুখ ফিরিয়ে দরজার দিকে তাকালেন, বললেন, কই, ওখানে কেউ নেই তো? তুমি কাকে দেখতে পেলে? খুব পুরনো খাকি রঙের ছেঁড়া মিলিটারি পোশাক পরা একটি লোক তো এখনও দরজার একপাশে সিঁড়িতে দাঁড়িয়ে আছে, গোকুল বলল। মাথায় কালো নেপালি টুপি, পায়ের জুতো ময়লা ছেঁড়া, হাত দুটো ময়লা রোগা, মুখে একজোড়া গোঁফ। সে আমার দিকে তাকিয়ে একটু একটু হাসছে। আপনারা কেউ তাকে দেখতে পাচ্ছেন না? মৈলি আন্টি যেন কেমন অবাক হলেন না, হঠাৎ খুব রেগে উঠে চোখ পাকিয়ে দরজার দিকে তাকালেন। গোকুল আরও অবাক হয়ে দেখল লোকটি মুখ ফিরিয়ে আস্তে আস্তে সিঁড়ি থেকে নেমে চত্বরের ওপর দিয়ে হেঁটে বাঁদিকে রেলিংয়ের ওপাশের আড়ালে চলে গেল। মৈলি আন্টি কিন্তু বললেন, না তো গোকুল, কেউ ওখানে দাঁড়িয়ে নেই, আমরা কেউ দেখতে পাইনি। নতুন জায়গায় বেড়াতে এসে তুমি বোধহয় ভুল দেখেছ। চলো, ভেতরে চলো। গোকুল কিছুই বলতে পারল না, কিন্তু ভুল যে ও দেখেনি সে বিষয়ে ওর নিজের মনে কোনো সন্দেহই ছিল না। ও দেখল বাবা মা ব্যানার্জি কাকা সেখানে নেই। কার্পেটের 3 দিকে সোফা সেট, মাঝখানে একটা গোল সেন্টার টেবিল, সামনেই একটা কাঠের পার্টিশন। ডান দিকের কাঠের দেওয়ালে রয়েছে কাচের পাল্লা বন্ধ একটা বড় জানলা। সামনের পার্টিশনের একপাশে একটি কাচের পাল্লার দরজা। সেই দরজা দিয়ে ভেতরে একটা বড় ঘর দেখা যাচ্ছে। মৈলি আন্টি গোকুলের হাত ধরে সেই দরজা খুলে ভেতরে ঢুকলেন। কাঠের মেঝের খানিকটা অংশ খোলা, বাকি সবই কার্পেট পাতা। সেখানে মস্ত বড় ডাইনিং টেবিল, টেবিলের ওপর সাদা ধপধপে কাপড় পাতা, দুটো ছোট ফুলদানিতে ফুল, দুটো বড় পেতলের মোমদানিতে 2 ইঞ্চি ডায়ামিটারের মোটা গোলাপি রঙের বড় মোমবাতি রয়েছে। এখন জ্বলছে না, কোনো আলো জ্বলছে না। ডান দিকের কাঠের দেয়ালে বড় বড় দুটো কাচের পাল্লার জানলা দিয়ে দিনের আলো এসে পড়েছে। সেই আলোতেই সব স্পষ্ট দেখা যাচ্ছে। ডাইনিং টেবিলে 4টি প্লেটের উপর একটি করে চাইনিজ স্যুপের বোল রয়েছে। পাশেই রয়েছে চীনামাটির স্যুপ খাবার চামচ। প্রত্যেক প্লেটের বাঁদিকে একটি করে ছোট প্লেট। তার প্রত্যেকটার পাশে ছোট বড় দুটো স্টিলের চামচে কাঁটা, গেলাসের সাদা কাপড়ের ন্যাপকিন ত্রিভুজ করে দাঁড় করানো রয়েছে। গোকুলের মনে হলো কলকাতার নামকরা বড় হোটেলে যেরকম খাবার টেবিল সাজানো থাকে, এই ডাইনিং টেবিলও সেই রকম করে সাজানো রয়েছে। কিন্তু মৈলি আন্টি টেবিল পেরিয়ে গোকুলের হাত ধরে সামনে এগিয়ে এলেন। গোকুল আবার পেছন ফিরে একবার দেখল, না, এবার এই ঘরের কাচের দরজা দিয়ে, পাশের ঘরের কাচের দরজা দিয়ে, পাশের ঘরের কাচের দরজার সিঁড়ির কাছে কারোকে দেখতে পেল না। মৈলি আন্টি টেবিলটা পেরিয়ে কয়েক গজ গিয়ে বাদিকের একটি দরজার সামনে দাঁড়ালেন। কাঁচের দরজার ভেতর পর্দা টাঙানো, ভেতরটা দেখা যায় না। মৈলি আন্টি দরজার পাল্লা ঠেলে খুলে দিলেন। গোকুলের চোখের সামনে ভেসে উঠল মস্ত একটা সুন্দর সাজানো ঘর। ঘরের প্রচুর আলো। মৈলি আন্টি গোকুলকে নিয়ে এক ধাপ কাঠের সিঁড়ি উঠে সেই ঘরের মধ্যে ঢুকলেন। গোকুল দেখল সামনেই একটা বিরাট ঝকঝকে খাটের ওপর সুন্দর বিছানা। মা সেই বিছানায় পা ঝুলিয়ে বসেছেন। বাবা একপাশের কাঠের দেওয়ালের দিকে লম্বা ড্রেসিং টেবিলের সামনে দুটো বড় বড় সোনালি ফ্রেমে বাঁধানো আয়নার সামনে চেয়ারে বসে সিগারেট খাচ্ছেন। কিন্তু ঘরে এত আলো এলো কোত্থেকে? বাইরের দিকে কোনো কাচের দেওয়াল বা জানলা কিছুই নেই। তারপরেই ও চোখ পড়ল ঘরের মাথার দিকে। কাঠের ছাদের ঠিক মাঝখানে স্কাইলাইট, যেন রোদের আলো সেই স্কাইলাইটের কাছে পড়ে গোটা ঘরটা আলোয় ভরে দিয়েছে। ঘরটা অনেক বড় বলেই আরেকটা খাটও ছিল পেছন দিকে। সেই খাটেও রয়েছে পরিষ্কার বেডশিট ঢাকা দেওয়া বিছানা। দুটো খাটের মাঝখানে রয়েছে একটি গোল পাথরের টেবিল। টেবিল ঘিরে 4টি খুব সুন্দর চেয়ার। চেয়ারগুলোর আকৃতি বেগুনি রঙের গদি, সব মিলিয়ে খুবই রাজকীয়। বাবা যেদিকে বসেছিলেন সেদিকে কাঠের দেওয়ালের সঙ্গে লম্বা ড্রেসিং টেবিল জোড়া, অনেকটা তারের মতো। তার উপর পাতা আছে লিনেনের সাদা কাপড়। সেখানে রয়েছে যত রাজ্যের নামকরা দেশি বিদেশি কোল্ড ক্রিম, পাউডার, ওডিকলনের দারুণ সুন্দর দেখতে নানা আকারের শিশি বোতল। আর ওদিকের কাঠের দেওয়ালে কুচিয়ে সেলাই করা লিনেনের পর্দা টানানো। ঘরের বাকি দেওয়াল ঝকঝকে পালিশ করা কাঠের। ঘরের কাঠের মেঝের উপর সুন্দর কাজ করা পশমের কার্পেট। কাঠের দেওয়ালের দুদিকে দুটো তেল রঙের ছবি। কোটটাই পরা, গোঁফওয়ালা, চোখে চশমা, ফর্সা এক ভদ্রলোক। আরেকটা ছবি এক মহিলার, মাথায় সামান্য ঘোমটা টানা,
কাঁধের কাছে জড়োয়ার ব্রোচ আটকানো। দেখতে তিনি সুন্দরী, অনেকটা আগের কালের বড়লোক মহিলাদের মতো তার সাজগোজ। ডান দিকের কাঠের দেওয়ালে একটি খোলা দরজা দেখা যাচ্ছে। সেই ঘরে স্কাইলাইটের দিনের আলো নেই, আলো জ্বলছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ময়লি আন্টি গোগলকে নিয়ে সোজা এগিয়ে গেলেন ঘরের শেষ দিকে। সেখানে দুধাপ সিঁড়ির ওপর একটি বন্ধ দরজা ছিল। ময়লি আন্টি দরজাটা ঠেলতেই খুলে গেল। তিনি দুধাপ সিঁড়ি উঠে ভেতরের অন্ধকারে গেলেন। সুইচ টিপে আলো জ্বেলে রাখলেন, মাস্টার গোগল, অন্দরে এসো। গোগল ভেতরে ঢুকল। দেখেই বোঝা গেল বাথরুম। বাথরুমের মেঝে শান বেঁধানো, গিজারের লাল আলোটা জ্বলছে। একদিকে রয়েছে মস্ত বড় বাথটাব, ঠান্ডা গরম জলের লাইন আর শাওয়ার। বাথরুমের পাশেই রয়েছে আরেকটা ঘর। খোলা দরজা দিয়ে ভেতরে চোখে পড়ে কমোড। পাশের ঘরটার দেওয়ালে রয়েছে একটা জানলা, যার কাচের পাল্লা বন্ধ। ময়লি আন্টি বেসিনের দুদিকের কলের মুখের একটি দেখিয়ে বললেন, এটা খুললে গরম জল পাবে। এই রয়েছে সাবান, আর ওইখানে রয়েছে তোয়ালে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি বাবা মাকে তাড়া দিচ্ছি। গরম গরম খাবার খেয়ে নিয়ে বিশ্রাম করো। ময়লি আন্টি বাথরুম থেকে বেরিয়ে গেলেন। গোগল গরম জলের কল খুলে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিল। কিন্তু সেই ঝরঝরে মিলিটারি পোশাক পরা, মাথায় নেপালি টুপি, লম্বা রোগা গোফওয়ালা মূর্তিটার কথা ভুলতেই পারছে না। তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে ভাবল, কেবল ময়লি আন্টি যে লোকটিকে দেখতে পাননি তা নয়, বাবা মা, ব্যানার্জি কাকা কেউই তাকে দেখতে পাননি। অথচ লোকটি যে দরজার ডান্না পাশে দাঁড়িয়ে রয়েছে, গোগলের মনে কোনো সন্দেহ নেই। ও বাথরুম থেকে বেরোবার আগেই মা এলেন। বললেন, তোমার হয়ে গেছে? হ্যাঁ বলে গোগল বাথরুম থেকে বেরিয়ে এলো। মা পেছন থেকে বললেন, গোগল, খুব সাবধান, শীত বেশ ভালোই আছে, ঠান্ডা লাগিও না যেন। আচ্ছা, গোগল বলল। মা বাথরুমের দরজা বন্ধ করে দিলেন। বাবা তখনও চেয়ারে বসে সিগারেট খাচ্ছিলেন। বাদিকের খোলা দরজা দিয়ে ব্যানার্জি কাকা বেরিয়ে এলেন। কলকাতা থেকে তিনি এসেছিলেন সুটেড বুটেড হয়ে। এখন দেখা গেল পাজামা পাঞ্জাবির উপর মোটা একটা শাল চাপিয়েছেন, পায়ে মোজা আর স্যান্ডেল। গোগলকে জিজ্ঞেস করলেন, তোমার হাত মুখ ধোয়া হয়ে গেছে? বেশ ভালো, এবার খেতে যাবার আগে পাশের ঘরটাও দেখে এসো। খেয়ে দিয়ে বিশ্রাম করে তারপর দোতলাটা দেখবে। গোগল পাশের ঘরে ঢুকল। এ ঘরটাও বেশ বড়। খাট রয়েছে একটাই, কাঠের চকচকে দেওয়াল। এ ঘরেও রয়েছে একটা টেবিল ঘিরে কয়েকটা গদি আটা সুন্দর রাজকীয় চেয়ার। একদিকে ড্রেসিং টেবিল আর কাঠের দেয়াল জুড়ে বড় আয়না। টেবিলের ওপর প্রসাধন সামগ্রী। পেছন দিকের বন্ধ দরজাটা দেখে মনে হলো ওটা এ ঘরের বাথরুম। তবে দুদিকের দেওয়ালের ঢাকা পর্দার ফাঁকে কাচের অংশ চোখে পড়ল। গোগল এগিয়ে গিয়ে একদিকে দেয়ালের পর্দা সরাতেই বড় কাচের বন্ধ জানলা দেখা গেল। জানলার বাইরে বাদিকে কাঠের একটা আলাদা ছোট বাড়ি। বাড়ির সামনে একটা কাঠের ছোট একফালি বারান্দা। কোনো রেলিং নেই। বারান্দার নিচে ছোট্ট একটুখানি খোলা জায়গা, শান বাঁধানো, পরিষ্কার। সেই খোলা জায়গার একধারে রেলিং, যেখান দিয়ে নিচের রাস্তা, গাড়ি ঘোড়া, ওপারের পাহাড় আর ছবির মতো বাড়িগুলো দেখা যায়। কাঠের একফালি সরু বারান্দায় শাড়ি পরা একজন মহিলা। বয়স তার অনেক কম। গায়ে কোনো গরম জামা আছে বলে মনে হলো না। বেনি ঝুলছে পিঠে। কোলে একটি বছরখানেক বয়সের ছেলে। তার গায়ে পুরো হাত আর গলা ঢাকা উলের সোয়েটার, মাথায়ও উলের বোনা টুপি। গাল দুটো টুকটুকে লাল, পুতুলের মতো দেখতে। আরেকজন, তার বয়স আরও কম, লম্বা ফ্রকের মতো পোশাক গায়ে, কিন্তু গায়ে কোনো গরম জামা দেখা যাচ্ছে না। এর মাথার চুল ছোট করে ছাঁটা আর খোলা। বয়স 17-18 বেশি হবে না। গোগলের মনে হলো এরাই বোধহয় ময়লি আন্টির দুই মেয়ে, দুর্গা আর মায়া। দুজনের কেউ গোগলের দিকে দেখছে না, নিজেদের মধ্যে কথা বলছে। গোগল পর্দা টেনে দিয়ে ঘরের আরেক পাশে গেল। সেদিককার পর্দা খুলতেই বন্ধ কাছের জানলা দিয়ে বাইরে বাগান দেখা গেল। বেশ কিছু গোলাপ গাছ রয়েছে, কিন্তু ফুল নেই। চন্দ্রমল্লিকার টব রয়েছে বেশ কয়েকটা, ক্যাকটাসও রয়েছে নানা রকম। তাছাড়া আছে সবজি বাগান। সবজি বাগানে ফুল আর বাঁধাকপি, টমেটো আর ধনেপাতা রয়েছে। দেখলেই বোঝা যায় বাগানটির নিয়মিত যত্ন করা হয়। গোগল পর্দাটা ফেলে সরে আসবার মুহূর্তেই থমকে দাঁড়িয়ে পড়ল। দেখল সেই জরাজীর্ণ মিলিটারি পোশাক পরা, নেপালি টুপি মাথায়, পায়ে ছেঁড়া ক্যাম্বিসের জুতো, ময়লা শীর্ণ হাত। আর গোফওয়ালা রোগা লম্বা লোকটি ডানদিকের কাঠের বাড়ির আড়াল থেকে বেরিয়ে এলো। ডানদিকের কাঠের বাড়িটায় ময়লি আন্টি থাকেন।
গুগল একটু আগেই বাড়িটার অন্য দিকের বারান্দায় মৈলি আন্টির 2 মেয়েকে কথা বলতে দেখেছে। এই লোকটি কি মৈলি আন্টির বাড়ির ভেতর থেকেই বেরিয়ে এলো? গুগল ভাবতেই লোকটি বাগানের দিকে নেমে গুগলের দিকে তাকালো। সে যে বাইরে থেকে কাচের মধ্যে গুগলকে দেখতে পাচ্ছে কোনো সন্দেহ নেই, কারণ গুগল পর্দা ফেলে সরে আসবে ভেবেও সরে আসতে পারল না। লোকটা যেন ওকে দেখা দেবার জন্যই কাঠের বাড়ির আড়াল থেকে বেরিয়ে এলো। গুগলের চোখে চোখ রেখে সে অপলক তাকিয়ে আছে, কিন্তু এখন তার চোখ দুটো জলজল করছে না। অবশ্য তার চোখ দুটো বড় বেশি সাদা। এখন সে গুগলের দিকে করুণ চোখে তাকিয়ে আছে, আর যেন সামান্য ঘাড় নাড়িয়ে কিছু একটা ইশারা করছে। তার ঝুলে পড়া গোপচোরা নড়ে উঠল কি না বোঝা গেল না, অথচ মনে হলো সে যেন ঠোঁট নেড়ে কিছু বলল। বাগানের সীমানার বাইরে সাদা আর নীল রঙের একটা ছোট কাঠের বাড়ি। বাগানের পেছনে যেমন জমি ওপর দিকে উঠে গেছে, সাদা নীল বাড়িটার পেছন দিকেও তেমনি উঁচুতে জমি উঠেছে। সেখানে রয়েছে কয়েকটি পাইন আর নানা রকমের ছোট ছোট গাছপালা, যার মাঝখান দিয়ে সরু আঁকাবাঁকা রাস্তা ওপরে উঠেছে। সেই সরু পথে 2-1 মহিলা পুরুষকে ওঠানামা করতে দেখা যাচ্ছে। গুগল দেখল সাদা নীল বাড়িটার সীমানার লতানে বেড়ার সামনে এসে 2টি নেপালি ছেলে দাঁড়ালো। তারা এদিকের বাগানের দিকেই মুখ করে দাঁড়িয়ে হাসতে হাসতে নিজেদের মধ্যে কি কথাবার্তা বলছে। গুগলের থেকে দুজনেই বয়সে একটু ছোট হবে। মিলিটারি পোশাক পরা লোকটি একবার মুখ ফিরিয়ে ছেলে দুটির দিকে দেখল। তাদের মধ্যে দূরত্ব 6-7 গজের বেশি নয়, অথচ ছেলে দুটি যে লোকটিকে দেখতে পাচ্ছে তা মোটেই মনে হচ্ছে না। ওরা বাগানের দিকে খুব কম করে কথা বলছে, হাসছে, অথচ একবারও লোকটার দিকে ফিরে দেখছে না। অবশ্য ওরা এই জানলায় পর্দার পাশে গুগলকেও দেখছে না, নিজেদের কথা আর হাসিতেই ব্যস্ত। কি ব্যাপার গুগল, তুমি এখনো জানলায় দাঁড়িয়ে কি দেখছো? পেছনে মায়ের গলা শোনা গেল। মৈলি দিদি আমাদের গরম গরম খাবার বেড়ে দেবার জন্য তৈরি, তাড়াতাড়ি এসো। গুগল ডাকলো, মা শোনো, এখানে একটু এসো। মা গুগলের কাছে এগিয়ে গেলেন। গুগল বন্ধ কাচের জানলা থেকে পর্দা আরেকটু সরিয়ে বলল, তুমি বাইরে বাগানে কি দেখতে পাচ্ছ বলো তো? কি আবার দেখব? মা অবাক হয়ে বললেন, ফুল গাছ, ক্যাকটাস, কপি, টমেটো, এইসব। গুগল জিজ্ঞেস করলো, আর কিছু দেখতে পাচ্ছ না? পাচ্ছি বই কি, মা বললেন। ওপাশের বাড়ির বেড়ার ধারে 2টি ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। কেন বলতো? গুগলের চোখ তখন সেই লোকটির দিকে। লোকটিও গুগলের দিকেই তাকিয়েছিল। গুগল তবু মাকে জিজ্ঞেস করলো, ওই ছেলে দুটো ছাড়া আর কারুকে দেখতে পাচ্ছ না? না তো। মা অবাক হয়ে বললেন, আবার কাকে দেখব? ওখানে তো আর কেউ নেই। তুমি দেখতে পাচ্ছ নাকি? গুগল থতমত খেয়ে গেল। ও মাকে সত্যি কথাটা বলতে পারল না, কারণ জানে মা বিশ্বাস তো করবেনই না, আর সমস্ত ব্যাপারটাকে আজে বাজে আজগুবি কিছু ভেবে গুগলকে একা আশেপাশে কোথাও একটু বেরোতেও দেবেন না। ও উড়িয়ে দেবার মতো করে বলল, না দেখতে পাচ্ছি না, মনে হচ্ছিল একটা অন্য লোককে যেন হঠাৎ দেখলাম। ভুল দেখেছ, মা বললেন। ওইসব গাছপালার মধ্যে লোকজন মাঝে মাঝে পাহাড়ের পথে ওঠানামা করছে, তাদেরই দেখেছ, আর কাকেই বা দেখতে পাবে। এখন তাড়াতাড়ি খেতে চলো। গুগলের চোখে চোখ রেখে লোকটা তখনও একইভাবে দাঁড়িয়েছিল। সে যেন ঘরের ভেতর মায়ের কথা শুনতে পেল, আর ঘাড় ঝাঁকিয়ে গুগলকে চলে যেতে ইশারা করল। গুগল তাতে আরও অবাক হলো। মা আবার তালা লাগাবার আগেই ও পর্দাটা টেনে দিল, মায়ের সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। পাশের ঘরে আসতেই গুগল চীনা খাবারের গন্ধ পেল। গন্ধ পেয়েই অনেকক্ষণ চাপা পড়া খিদেটা যেন চনমনিয়ে উঠল। বাবা আর ব্যানার্জি কাকা পাশের ঘরে ছিলেন না। গুগল মায়ের সঙ্গে বাইরে গেল। বাবা আর ব্যানার্জি কাকা টেবিলের কাছে বসে পড়েছিলেন। মৈলি আন্টি একপাশে দাঁড়িয়েছিলেন, তার পাশে দাঁড়িয়েছিল তার ছোট মেয়ে মায়া। মৈলি আন্টি মায়াকে মা আর গুগলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, তারপর এগিয়ে এলেন টেবিলের সামনে। টেবিলের ওপর তখন ঢাকা দেওয়া বেশ কয়েকটি চীনামাটির পাত্র এসে গেছে। মৈলি আন্টি একটির ঢাকনা খুলতেই ধোঁয়া বেরোলো। সেটাতে ছিল চিকেন ক্লিয়ার স্যুপ। সয়াবিন সস আর চিলি সসের পাত্র সামনে রাখা ছিল। মায়া কাঁচের গ্লাসগুলো থেকে ন্যাপকিন তুলে গ্লাসে গ্লাসে জলের জাগ থেকে জল ঢেলে দিল। মৈলি আন্টি একটা স্যুপ তোলার বড় হাতায় করে স্যুপের পাত্র ঘেঁটে প্লেটের ওপর উল্টে দিলেন ঢেলে। গুগল চটপট স্যুপের বোলে খানিকটা সয়াবিন সস ঢেলে দিল। মা বলে উঠলেন, গুগল তুমি চিলি সস খেও না। গুগল জানতো মা ওকে চিলি সস খেতে বারণ করবেনি। ও একটু নুন আর গোলমরিচ মিশিয়ে নিল। ন্যাপকিনটা কোলের ওপর পেতে চামচে করে স্যুপ মুখে দিয়ে সামনের দিকে তাকালো।
সেই হিলকার্ট লোকের রোডের লোকজন, যানবাহনের ভিড়, ওপারের পাহাড়ের গাছপালা, বাড়িঘর, ওদিকে কোথাও সেই লোকটি নেই। স্যুপ খেতে খেতে গোকুল একটু অন্যমনস্ক হয়ে পড়ল। তারপর ওর প্রিয় চিকেন ফ্রাইড, চীনা ভাত, টক মিষ্টি দিয়ে তৈরি কর্ন, নরম করে ভাজা হাড়বিহীন ভেড়ার চীনা রান্না মাংস আর মিষ্টি সবই বেশ পেট ভরে খেল। কিন্তু সেই লোকটা চিন্তা ওর মাথা থেকে দূর হলো না। বাবা মা, ব্যানার্জি কাকা সবাই ময়লি আন্টি চীনা রান্নার খুব প্রশংসা করলেন। ময়লি আন্টি মায়াকে দেখিয়ে বললেন, আমি একা করি নাই, মায়াও আমার সঙ্গে খাবার বানিয়েছে। মায়ার মুখ এমনিতে অনেকটা লাল, সকলের প্রশংসা শুনে আরও লাল হয়ে উঠল। খাওয়ার শেষে ব্যানার্জি কাকা বললেন, দার্জিলিংয়ে দুপুরে ঘুমোলে আমরা শরীর ম্যাচ ম্যাচ করে, তবে আজ আমরা সবাই একটু শুয়ে বিশ্রাম করব। বিকেলে চা খেয়ে দোতলাটা তোমাদের সবাইকে দেখাবো। ব্যানার্জি কাকা নেপালি ভাষায় ময়লি আন্টিকে কিছু বললেন। তারপর গোগল সামনের ঘরে বড় খাটে বাবার কাছে শুয়ে পড়ল। খাওয়ার পরে শীতটা যেন বেড়ে গেল। মা অন্য খাটে শুলেন, ব্যানার্জি কাকা চলে গেলেন পাশের ঘরে। খানিকক্ষণ পরেই গোগল টের পেল বাবা মা দুজনেই ঘুমিয়ে পড়েছে। ওর মোটেই ঘুম পাচ্ছে না। ওর চোখের সামনে ভাসছে সেই লোকটির চেহারা। কি আশ্চর্য, কেউ তাকে দেখতে পাচ্ছে না, অথচ গোগল কেমন করে দেখছে। ও জীবনে এমন ঘটনা কখনো দেখেনি। একেই কি ভূত বলে, নাকি সেই অদৃশ্য মানুষের গল্পই সত্যি? তাই যদি হবে, অদৃশ্য মানুষকে গোগল একা দেখবে কেন? তাকে তো কেউ দেখতে পায় না, অথচ সে নানান কাজ করে। গোগল ঘুমন্ত বাবাকে একবার দেখে আস্তে আস্তে খাট থেকে নামল। দরজা খুলে ঘরের বাইরে গেল। ডাইনিং টেবিল আবার ফিটফাট সাজানো হয়ে গেছে। সামনে বন্ধ কাচের জানলা দিয়ে বাইরের সেই দৃশ্য দেখা যাচ্ছে। ও কাচের দরজা খুলে পাশের বসবার ঘরে গেল। তাকালো বাইরের ঢোকবার বড় কাচের দরজার দিকে। সেখানে এখন কেউ নেই। চত্বরের একপাশে রোদে মোটর গাড়িটা দাঁড়িয়ে আছে। হঠাৎ বসবার ঘরের কাঠের দেওয়ালে একটি খোলা দরজা চোখে পড়ল। দরজার ওপরে সেই মিলিটারি পোশাক পরা লোকটি দাঁড়িয়ে গোগলের দিকে তাকিয়ে দেখছে। গোগল শুধু চমকে উঠল না, ওর গাটা কেমন ছমছম করে উঠল। এখন কাছে পিঠে কেউ নেই, শুধু ও আর লোকটা। খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে ভেতরে একটা অন্ধকার ঘর। এর আগে দুবার লোকটিকে ঘরের বাইরে দেখেছে, এখন ঘরের ভেতরে। লোকটা সাদা অপলক চোখের কালো মণি দুটো স্থির। গোগলের দিকে তাকিয়ে যেন গোফের ফাঁকে হাসছে। গোগল সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? লোকটি কোনো জবাব দিল না, কিন্তু তার ঠোঁট দুটি নড়ে উঠল। তারপর সে গোগলকে অবাক করে দিয়ে বাইরে যাবার কাচের দরজাটা না খুলেই বাইরে গিয়ে দাঁড়ালো। কাঠের মেঝের ওপর তার ছেঁড়া ক্যাম্বিসের জুতোর কোনো শব্দ হলো না, কিন্তু দরজা না খুলে কাঁচ ফুঁড়ে সে বেরিয়ে গেল কেমন করে? বাইরে গিয়েও লোকটি দরজার পাশে দাঁড়িয়ে গোগলের দিকে অপলক চোখে তাকিয়ে রইল। আর মনে হলো যেন ঘাড় ঝাঁকিয়ে সে গোগলকে ইশারায় ডাকল। গোগল দুপা এগোতেই পেছন থেকে ময়লি আন্টির গলা শোনা গেল, কোথায় যাচ্ছ মাস্টার গোগল, তুমি শোনি? গোগল দাঁড়িয়ে পড়ল, বলল, আমার ঘুম আসছিল না, তাই বেরিয়ে এসেছি। ময়লি আন্টি বললেন, আর একটু পরেই তোমার বাবা মা উঠে পড়বেন, আমি চা তৈরি করব, তারপর তোমরা মেলে বেড়াতে যাবে। এখন তুমি ঘরেই যাও। আচ্ছা ময়লি আন্টি। বাইরের দরজার ধারে যে লোকটা দাঁড়িয়ে আছে সে কে? গোগল জিজ্ঞেস করল। ময়লি আন্টি বাইরের দরজার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে দেখলেন। অবাক হয়ে বললেন, কই, দরজার ধারে কেউ দাঁড়িয়ে নেই তো। কিন্তু আমি যে দেখতে পাচ্ছি। কীরকম লোক দেখতে পাচ্ছ বলো তো? খুব পুরনো ছেঁড়া খোড়া মিলিটারি পোশাক, খাকি রঙেরই ছিঁড়ে যাওয়া উলের সোয়েটার, মাথায় নেপালি টুপি, পায়ে ছেঁড়া ক্যাম্বিসের জুতো। ময়লি আন্টি যতই শুনছিলেন তার চোখ দুটো বড় হয়ে উঠছিল, আর একটা আতঙ্ক ফুটে উঠছিল তার দৃষ্টিতে। বাইরের কাচের দরজার দিকে তাকিয়ে তিনি আবার গোগলের দিকে তাকিয়ে ওর একটা হাত ধরলেন, বললেন, ও কিছু নয়, তুমি ভুল দেখেছো, চলো ভেতরে ঘরে চলো। ময়লি আন্টি গোগলকে প্রায় টেনে নিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়ালেন, বললেন, আরে এ ঘরের দরজাটা আবার কে খুলল? এটা তো খোলা ছিল না। ময়লি আন্টি খোলা দরজাটা টেনে বাইরে থেকে শিকল টেনে দিয়ে বললেন, তুমি যেরকম লোকের কথা বললে সেরকম কোনো লোক ঘরের অন্দরে ঢুকতেই পারে না, তুমি ভুল দেখেছো। এখন চলো ঘরে গিয়ে আধ ঘন্টা শুয়ে থাকো, আমি এবার চায়ের জল গরম করতে যাচ্ছি। ময়লি আন্টি গোগলকে হাত ধরে খাবার ঘরে নিয়ে গেলেন। গোগল পিছন ফিরে দেখল
লোকটি তখনও বড় কাছের দরজার বাইরে একপাশে দাঁড়িয়ে আছে। অথচ তাকে যদি আর কেউ দেখতে না পায়, গোগল কি করেই বা সবাইকে বিশ্বাস করাবে? আর লোকটা গোগলকেই কেন শুধু দেখা দিচ্ছে? এর মধ্যেই বা কি রহস্য আছে? গোগল দরজা ঠেলে ঘরে ঢুকলো। দেখলো বাবা মা উঠে বসেছেন, ব্যানার্জি কাকাও এ ঘরে এসেছেন। গল্প করছেন তিনজনই। গোগলকে দেখে ব্যানার্জি কাকা জিজ্ঞেস করলেন, কোথায় গেছলে গোগল? ময়লি দিদির ঘরে নাকি? না, খাবার ঘর থেকে বাইরের দিকে দেখছিলাম, গোগল বলল। লোকটার কথা বলার ইচ্ছে থাকলেও বলতে পারল না, কারণ কেউ বিশ্বাস করবে না। কিন্তু গোগলই বা নিশ্চিন্ত থাকবে কেমন করে? ওর চোখের সামনে ময়লি আন্টির মুখটা ভেসে উঠল। লোকটির কথা শুনতে শুনতে তার চোখ মুখে কেমন একটা আতঙ্কের ভাব ফুটে উঠেছিল। গোগলের মনে হয়েছিল উনি কিছু জানেন, অথচ ভুল বলে উড়িয়ে দিয়েছিলেন। রহস্যটা কি অজানাই থেকে যাবে? চা পর্বের পরে সবাই যাবার জন্য তৈরি হলেন। মা গোগলকে সোয়েটারের ওপর কোট পরে নিতে বললেন। বাইরে যাবার আগে খাবার ঘরের পাশের বসবার ঘরের বন্ধ দরজাটা ব্যানার্জি কাকা খুললেন। ভেতরে গিয়ে আলো জ্বাললেন। বাবা মায়ের সঙ্গে গোগল ঢুকল। দেখল এ ঘরটা প্রায় ফাঁকা, সাজানো গোছানোও তেমন নেই। এ ঘরেরই বাঁ দিকে দোতলায় ওঠার কাঠের সিঁড়ি রয়েছে। ময়লি আন্টি এ সময় এসে পড়লেন। ব্যানার্জি কাকা সবাইকে ডেকে ওপরে নিয়ে গেলেন। উপরটা আরও সুন্দর। সমস্ত কাছে জানলায় ঢাকা দেওয়া মোটা পর্দাগুলো ময়লি আন্টি সরিয়ে দিলেন। বিকালের উজ্জ্বল আলো তখনও ছিল। উপরতলার কাঠের ঘর, বারান্দা সবই কার্পেট দিয়ে মোড়া। তিনটে পাশাপাশি ঘর সাজানো, কিন্তু মাঝের ঘরের পেছনের দরজাটা খুলতেই দেখা গেল সেখানে রয়েছে অর্ধগোলাকার বারান্দা, অনেকটা গাড়ি বারান্দার মতো। তার সবটাই কাচের জানলা। ময়লি আন্টি মোটা পর্দা সরিয়ে দিলেন। একটি গোল টেবিল ও খান কয়েক চেয়ার সেখানে রয়েছে। এ বারান্দা থেকে ম্যালের কাছাকাছি ওপরের দিক এবং আকাশ দেখা যায়। ব্যানার্জি কাকা সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। মাঝখানের ঘরের বাইরে বসবার ঘরের একটা আরাম কাদারা দেখিয়ে বললেন, আমার ঠাকুরদার নেমন্তন্নে রবীন্দ্রনাথ একদিন বিকেলে চা খেতে এসে ওই আরাম কেদারাটায় বসেছিলেন। আর বলা হয় এ বাড়িতে বিবেকানন্দও এসে কয়েকদিন ছিলেন। তার স্মৃতি রাখা আছে পাশের ঘরে। পাশের ঘরে দেখা গেল গুলবাঘের ছালের উপর ছোট গদির বিছানা, বালিশ আর পাশবালিশ। ওখানে বিবেকানন্দ থাকতেন। সামনের দরজা খোলা থাকতো। তাছাড়া ব্যানার্জি কাকার ঠাকুরদার আমলে দার্জিলিংয়ে অনেক সাহেব সুবোরাও আসতেন। ঠাকুরদা বা বাবা ছুটি পেলেই দার্জিলিংয়ে চলে আসতেন। ব্যানার্জি কাকার বছরে একবার পাশের ঘরে দেখা গেল গুলবাঘের ছালের উপর ছোট গদির বিছানা, বালিশ আর পাশবালিশ। ওখানে বিবেকানন্দ থাকতেন। সামনে দরজা খোলা থাকতো। তাছাড়া ব্যানার্জি কাকার ঠাকুরদার আমলে দার্জিলিংয়ে অনেক সাহেব সুবোরাও আসতেন। ঠাকুরদা বা বাবা ছুটি পেলেই দার্জিলিংয়ে চলে আসতেন। ব্যানার্জি কাকার বছরে একবারও হয়তো আসা হয়ে ওঠে না, তবে তিনি বাবা ঠাকুরদা প্রিয় বাড়িটি সযত্নে রক্ষা করছেন। তার জন্য মৈলি আন্টির কাছে তিনি কৃতজ্ঞ, কারণ কেবল টাকা দিয়েই মানুষের কাছ থেকে কাজ পাওয়া যায় না। মৈলি আন্টি বাড়িটিকে সযত্নে রক্ষা করেন। দোতলা দেখা হয়ে যাবার পরে গোগল সকলের সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে থমকে দাঁড়ালো। দেখল সেই লোকটি সকলের আগে আগে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, অথচ কাঠের সিঁড়িতে কোনো শব্দ হচ্ছে না। ব্যানার্জি কাকা বললেন, দাঁড়ালে কেন গোগল? ওপরে আরো কিছু দেখবে? না না, গোগল সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করলো। লোকটি গোগলের আগে আগে সিঁড়ি দিয়ে নেমে গেল। গোগল তার পেছনে পেছনে নেমে এলো। লোকটি ঘরের বাইরে বসবার ঘর থেকে কাচের দরজা ঠেলে বাইরে গিয়ে দাঁড়ালো। গোগল কি করবে বুঝতে পারছিল না। পেছন থেকে ব্যানার্জি কাকা বললেন, চল গোগল, বাইরে চল, আমরা গাড়িতে চেপে ম্যালের কাছে যাব। গাড়ি পার্কিংয়ের জায়গায় গাড়ি পার্ক করে আমরা ম্যালে বেড়াতে যাব। গোগল ব্যানার্জি কাকার কথা ভালো শুনতে পেল না। ও দরজার দিকে এগিয়ে গেল। লোকটি দরজার বাইরে পাশে সরে দাঁড়ালো। তার অপলোক চোখের দৃষ্টি এখন জলজল করছে। সে গোগলকে দেখছিল না। গোগল দরজা টেনে খুলে বাইরে বেরোলো। লোকটি এবার ওর দিকে তাকালো। অমনি জলজলে ভাবটাও কেটে গেল। শান্ত আর করুণ হয়ে উঠল। ব্যানার্জি কাকা পেছন থেকে বললেন, আবার এখানে দাঁড়ালে কেন গোগল? গোগল সিঁড়ির দুধাপ নেমে চত্বরে এগিয়ে গেল। পেছন ফিরে দেখল লোকটি সবাইকে দেখছে, কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছে না। ময়লি আন্টি এগিয়ে গিয়ে গেট খুলে দিলেন। বাগডোগরা থেকে যে গাড়িটি এসেছিল
আর যে ড্রাইভার চালিয়ে নিয়ে এসেছিল তার কোনো বদল হয়নি। ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালিয়ে এগিয়ে নিয়ে এলো। ব্যানার্জি কাকা সামনের আসনে ড্রাইভারের পাশে বসলেন। গোকুল বাবা মার সঙ্গে পেছনে দরজার পাশে বসল। দেখল লোকটি ওদের গাড়ির দিকেই, কিন্তু হঠাৎ সে গাড়ির কাছে দৌড়ে এলো আর দরজাটা খুলে ফেলল। গোকুল প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল। ব্যানার্জি কাকা অবাক হয়ে বললেন, আরে দরজাটা ভালো করে বন্ধ করিনি দেখছি, হঠাৎ খুলে গেল, বলে দরজাটা আবার টেনে লক করে দিলেন। গোকুল দেখল ব্যানার্জি কাকা ড্রাইভারের মাঝখানে লোকটার সামনে মুখ করে বসে আছে। কি মতলব লোকটার? কোনো বিপদ আপদ ঘটবে না তো? গাড়ি তখন হাসপাতালের সামনে দিয়ে আস্তে আস্তে ওপরে উঠছে। একমাত্র গোকুল ছাড়া কেউ দেখতে পাচ্ছে না গাড়িতে আর একটা লোক। আশ্চর্য, ব্যানার্জি কাকা বা ড্রাইভারও টের পাচ্ছেন না তাদের মাঝখানে একজন বসে আছে। মেলে যাবার রাস্তা যেখানে গাড়ি পার্ক করা হয়, ড্রাইভার সেখানে গাড়ি দাঁড় করালো। ব্যানার্জি কাকা সামনের সিট থেকে নামলেন। গোকুল বাবা মায়ের সঙ্গে নামলো। তখনও রোদ আছে, রাস্তায় বেশ ভিড়। গোকুলের চোখ লোকটার উপর। দেখল লোকটা গাড়ি থেকে নেমে গোকুলের দিকে তাকালো, এবার স্পষ্টই হাসলো। ব্যানার্জি কাকার সঙ্গে তখন বাবা মা মেলের দিকে হেঁটে চলেছেন। লোকটি হাত তুলে গোকুলকে ইশারায় সেদিকে দেখালো। বাবাও তখন পেছন ফিরে ডাকলেন, গোকুল এসো, ওখানে দাঁড়িয়ে রইলে কেন? গোকুল তাড়াতাড়ি এগিয়ে গেল। লোকটা গোকুলদের ছাড়িয়ে আরও এগিয়ে গেল। রাস্তায় নানা রকমের নানা পোশাকের লোকজন, দুপাশে কত রকমের দোকান। গোকুলের কোনো দিকে খেয়াল নেই। ও দেখছে লোকটি আগে আগে চলেছে আর মাঝে মাঝেই পেছন ফিরে গোকুলদের দেখছে। গোকুলরা মেলে এসে পৌঁছালো। যেদিকে লেবংয়ের ঘোড়দৌড়ের মাঠ আর চা বাগান, সেদিকে দেখতে গিয়ে কয়েক মুহূর্তের জন্য গোকুল লোকটির কথা ভুলে গেল। বিশেষ করে পরিষ্কার আকাশে তখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই সময় ময়লি আন্টির মেয়ে মায়াকে কাছে দেখা গেল। ব্যানার্জি কাকা মায়ার সঙ্গে নেপালি ভাষায় কিছু কথা বললেন। মায়াও বলল। গোকুলের দিকে তাকিয়ে হাসল। তারপরই ওর চোখ পড়ল সেই লোকটির দিকে। সেই প্রথম হাতছানি দিয়ে গোকুলকে ডাকল। গোকুল দেখল বাবা মা ব্যানার্জি কাকা গল্প করছেন। মায়া দিদিও দুই নেপালি মেয়ের সঙ্গে গল্প করতে করতে বেড়াচ্ছে। গোকুল লোকটির দিকে এগিয়ে গেল। লোকটা লেবংয়ের দিকে রেলিং ঘেরা রাস্তা দিয়ে হাঁটতে লাগলো আর মাঝে মাঝে গোকুলকে পেছন ফিরে দেখতে লাগলো। গোকুল দেখল রোদ চলে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে। ও থেমে পড়ল। লোকটাও থেমে পড়ে, গোকুলকে হাতছানি দিয়ে ডাকলো। এমনভাবে ডাকলো যেন বলতে চায়, কোনো ভয় নেই, আমার সঙ্গে এসো, তোমাকে একটা জিনিস দেখাবো। গোকুল কৌতূহল দমন করতে পারল না। ও লোকটার পেছন পেছন চলতে লাগলো। বিকেলের আলো খুব তাড়াতাড়ি যেন ম্যাজিকের মতো নিভে গিয়ে সন্ধ্যা নেমে এলো। বাতি জ্বলে উঠতে আরম্ভ করেছে রাস্তার দিকে, নিচের বাড়িগুলোতে, চা বাগানের কোথাও কোথাও। লোকটি যেখানে দাঁড়ালো সেখানে রেলিং শেষ হয়ে ডান দিকে নিচে রাস্তা নেমে গেছে। লোকটা সেই দিকেই চলল। যাবার আগে গোকুলকে হাতছানি দিয়ে ডাকলো। গোকুলের আশপাশ দিয়ে যারা যাতায়াত করছে তাদেরও দেখতে পেল না। তারাও সব অচেনা লোক, কেউ গোকুলকে বিশেষভাবে লক্ষ্যও করল না। লোকটি ক্রমেই আঁকামাঁকা পথে নিচে নেমে চলেছে। অন্ধকার নেমে এলো। এদিকটায় আলোও বিশেষ নেই, কিন্তু গোকুল লোকটিকে দেখতে পাচ্ছে। সে হাতছানি দিচ্ছে আর গোকুল দমবন্ধ কৌতূহল নিয়ে তার পেছন পেছনে চলেছে। একসময় মনে হলো লোকটি একটা পুরনো অন্ধকার বাড়ির পুরো লনে গিয়ে দাঁড়ালো। গোকুলও সেখানে গিয়ে দাঁড়ালো। লোকটি হাত তুলে সামনে দেখিয়ে এগিয়ে গেল। গোকুলও গেল। লোকটি লনের নিচে যাবার একটা কাঁচা সরু পথে নামতে লাগলো। গোকুলও নেমে চলল। এমন সময় গোকুলের কানে এলো ক্ষীণ স্বরে ওকে যেন কেউ ডাকছে, কিন্তু তখন আর ও থামতে পারছে না। লোকটি পেছন পেছনে যেন স্বপ্নের গড়ে চলেছে। ক্রমেই ওর নাম ধরে ডাকা মেয়ের স্বর কাছিয়ে গিয়ে আসছে যেন। লোকটি পিছন ফিরে গোকুলকে দেখছে আর পাহাড়ি সরু পথে এঁকে বেঁকে এগিয়ে চলেছে। কাছে পিঠে আর একটাও বাড়ি নেই। গোকুল দেখল লোকটি এবার এক জায়গায় থামল। পেছন ফিরে গোকুলকে ওপরের দিকে হাত তুলে দেখালো। গোকুল দেখল একটা ছোট চূড়া। লোকটি হাতছানি দিয়ে সেই চূড়ায় উঠতে লাগলো। গোকুলও উঠতে লাগলো। চূড়োয় উঠে লোকটি একবার থামল, তারপর হাতছানি দিয়ে সোজা সামনের দিকে এগিয়ে গেল। গোকুলও গেল, কিন্তু লোকটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল
আর কে যেন পেছন থেকে চিৎকার করে গোগলের ওপর ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল। চিৎকার করে ডাকল, গোগল, আর এক পাও বাড়িও না, বহু নিচে পাথরের ওপর পড়ে যাবে। গোগল দেখল সে লোকটি নেই, আর ওর সামনে একটা বিশাল অন্ধকারের শূন্যতা ছাড়া কিছুই নেই। কিন্তু কে ওকে জড়িয়ে ধরেছে? এই সময় টর্চ লাইটের আলো পড়ল ওদের গায়ে। ব্যানার্জি কাকার গলা শোনা গেল, মায়া, মায়া। গোগলের কাছ থেকে চিৎকার করে বলল, আঙ্কেল, গোগল মিলেছে, তবে আর কয়েক সেকেন্ড গেলে ওকে আর পাওয়া যেত না। টর্চের আলো 2-3টে এগিয়ে আসতে লাগলো। মায়া জিজ্ঞেস করলো, গোগল, তুমি এখানে কেন এসেছো? আমাকে একজন ডেকে এনেছিল, তাকে আমি ছাড়া কেউ দেখতে পায় না। সে দেখতে কেমন? গোগল লোকটার চেহারা আর পোশাকের বর্ণনা দিল। মায়া কেঁদে উঠে বলল, তুমি তো আমার বাবার কথা বলছো, তিনি তো 4-5 বছর আগে মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, অসুখে ভুগে ভুগে মনের দুঃখে আমার বাবা এখান থেকেই নিচে ঝাঁপ দিয়ে পড়ে মারা গেছিলেন। ওহ, আমি না এসে পড়লে তুমিও নিশ্চয়ই নিচে গিয়ে পড়তে। গোগলের শিরদাঁড়াটা এবার কেঁপে উঠল। ও ভয়ে মায়া দিদিকে জড়িয়ে ধরল। টর্চের আলোয় পথ দেখে ব্যানার্জি কাকা, মা আর বাবা তখন এগিয়ে আসছেন। সেবারে তারপরেও যে কদিন গোগল দার্জিলিংয়ে ছিল, ওকে সবসময়ই চোখে চোখে রাখা হতো। কিন্তু আশ্চর্য, সেই অন্যের চোখে অদৃশ্য লোকটি আর গোগলকে দেখা দেয়নি।